দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ক্যান্সার প্রতিরোধী স্ক্রিনিং সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশন লাইভে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন, এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। ক্যান্সার প্রতিরোধী স্ক্রিনিং সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের অনকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার ফারিয়া শারমিন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা ক্যান্সার প্রতিরোধী স্ক্রিনিং এই বিষয়টি নিয়ে আলোচনার আগে একটু সার্বিকভাবে জেনে নিই যে ক্যান্সার কি আসলে। ক্যান্সার এই জিনিসটা সম্পর্কে বলতে গেলে আগে বুঝতে হবে যে নর্মাল আমাদের মানবদেহের যে গঠন সেটা কিভাবে হচ্ছে। আমরা জানি যে আমাদের মানবদেহ অসংখ্য সেল দিয়ে তৈরি হয় এবং এই যে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাচ্ছে, এটা হয় অ্যাকচুয়ালি সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে। তো এই কোষ বিভাজনটা একটা নিয়মতান্ত্রিকভাবে হয়। সাধারণত দেখা যায় যে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা এভাবে হচ্ছে। আবার আরেকটা জিনিস হয় যে কোনো সেলের যদি কার্যকারিতাটা শেষ হয়ে যায় এবং সেলটা যদি অনেক পুরনো হয়ে যায়, তো তখন দেখা যায় যে একটা সিগন্যাল আসে যে এখন সেলটা মৃত্যুবরণ করবে বা সেল ডেথ হবে। তো এই সেল ডিভিশন এবং সেল ডেথ এটা একটা নর্মাল মানুষের শরীরের স্বাভাবিক ঘটনা। কিন্তু কখনো কখনো দেখা যায় যে কোনো কারণে মানবদেহের কোনো অঙ্গে এই সেল ডিভিশনটা হয় অস্বাভাবিকভাবে এবং অতিরিক্ত পরিমাণে। এমন হয় যে যে কারণটাতে হচ্ছে সে কারণটা যদি আমরা সরিয়েও দিই, তারপরেও এটাই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। আবার সেল ডেথ যে প্রক্রিয়াটা ছিল সেটা ব্যাহত হয়। তখন সেই অঙ্গে আসলে একটা টিউমার বা চাকা দেখা যায়। কখনো কখনো এমন হয় যে এই টিউমার বা চাকাটা ওই অঙ্গের জন্য ক্ষতিকারক হয়, সর্বোপরি আমাদের মানব দেহের জন্য ক্ষতিকারক হয়। আবার এটা সেই অঙ্গের পুরোটাতে স্প্রেড করে ইভেন এটা আশেপাশে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলিতেও যেতে পারে। তো এই যে একটা টিউমার বা চাকা তৈরি হওয়া, ওটা ওই অঙ্গটাকে গ্রাস করা এবং স্প্রেড করে বিভিন্ন অঙ্গে চলে যাওয়া, এই কন্ডিশনটাকেই বলা হয় ক্যান্সার। এই যে আপনি বললেন যে আসলে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে এই কোষ বিভাজনটা স্বাভাবিক গতিতে না হয়ে অন্য বেশি মাত্রায় হচ্ছে, এই কারণটা কি? আসলে আমরা ক্যান্সারের এই অস্বাভাবিক কোষ বিভাজনের মূল কারণটা হিসেবে চিহ্নিত করি হচ্ছে আমাদের জিনেটিক মিউটেশন। তো আমাদের শরীরে আমরা জানি যে জিন আছে, তো এই জেনেটিক মিউটেশন যদি হয়ে থাকে কোনো কারণে, সেক্ষেত্রে এরকম অস্বাভাবিক সেল বিভাজন হয়। তো জেনেটিক মিউটেশনটা এটা দুইভাবে হতে পারে। একটা আমরা পারিবারিক সূত্রে পেতে পারি, যেটা জন্মগতভাবে জেনেটিক মিউটেশনের মাধ্যমে কিছু রোগ হতে পারে। আরেকটা হতে পারে যে আমরা জন্মেছি ভালো অবস্থায়, কিন্তু অন্য কোনো কারণে সেকেন্ডারি কোনো রিজনে আমাদের জেনেটিক মিউটেশনটা হয়ে যায়। রিজন হতে পারে স্মোকিং, একটা জেনেটিক মিউটেশনের কারণ। রেডিয়েশন এক্সপোজার হলে হতে পারে, আলট্রাভায়োলেট রে এক্সপোজার হলে হতে পারে। কিছু ভাইরাস আছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, হেপাটাইটিস বি, সি ভাইরাস, এগুলোর কারণে অনেক সময় দেখা যায় যে জেনেটিক মিউটেশন হয়ে থাকে, তার কারণে অস্বাভাবিক সেল বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমরা একটু আজকের বিষয়ে আসি যে ক্যান্সার স্ক্রিনিংয়ের কথা আমরা বলছি। এই ক্যান্সার স্ক্রিনিং আসলে কি? আচ্ছা, ক্যান্সার স্ক্রিনিংটা হচ্ছে কিছু পরীক্ষা এবং নিরীক্ষার সমন্বয়, যেটা দিয়ে আমরা একটা মানবদেহে কোনো উপসর্গ আসার পূর্বেই ক্যান্সারের উপস্থিতি আছে না বা নেই, অথবা যদি প্রি ক্যান্সারাস কোনো লেশন থাকে সেটা আছে বা নেই, এটা নির্ণয় করতে পারি। আমি আপনার কাছে জানতে চাইবো যে ক্যান্সার স্ক্রিনিংয়ের উদ্দেশ্য কি? আচ্ছা, ক্যান্সার স্ক্রিনিংয়ের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ক্যান্সারটাকে আর্লি স্টেজে বা প্রাথমিক পর্যায়ে ডিটেকশন করা।
দেখা গিয়েছে যে সারা বিশ্বে যে মানুষ আছে তাদের মধ্যে প্রতি 5 জনের একজনের ক্যান্সার হচ্ছে তাদের জীবদ্দশায় কোনো না কোনো সময়। তো এই ক্যান্সারটা এই সংখ্যাটা অনেক হাই, মানে রেটটা অনেক বেশি। তো বাংলাদেশে যেসব ক্যান্সার রোগী নির্ণয় হচ্ছে, মানে আমাদের চেম্বারে যারা আসছেন ক্যান্সার নিয়ে, তাদের 2/3 দেখা যাচ্ছে যে খুব একটা জটিল পর্যায়ে আসছে বা অ্যাডভান্স স্টেজে আসছে। তো এমন হয় যে এই জটিল পর্যায়ে আসলে সবসময় সম্পূর্ণ চিকিৎসা দিয়ে তাদেরকে পুরোপুরি ক্যান্সার মুক্ত করা সম্ভব হয়ে থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে যদি পেশেন্টটা আর্লি স্টেজে আমাদের কাছে আসতো, আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারতাম, তো দেখা যায় অনেক ক্যান্সারকে আমরা 100% ভাবে চিকিৎসা দিয়ে ক্যান্সার মুক্ত করতে পারি। ইভেন আমরা এই ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারি, যেমন ডায়াবেটিস বা প্রেশারকে আমরা কন্ট্রোল করি সেভাবে। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ওভারঅল সার্ভাইভালটা অনেক বেড়ে যায় এবং পেশেন্টের যে ডিজিজ ফ্রি সার্ভাইভালটা এটাও অনেক বেশি থাকে। তো সেই জন্য স্ক্রিনিংটা খুব খুব বেশি দরকার, যাতে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি। আরেকটা ব্যাপার যে আমরা স্ক্রিনিং করে কখনো কখনো দেখি যে ক্যান্সার সেল না এসে প্রি ক্যান্সারাস কিছু কন্ডিশন আমরা দেখতে পাই। তো ওই অ্যাবনর্মাল সেলগুলো আমরা যখন দেখতে পাই, তখন আমরা সেই পেশেন্টকে তার যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টটা দিয়ে ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারি। এটা একটা অনেক বড় ব্যাপার। আচ্ছা, তার মানে আপনার কথা থেকে একটা ব্যাপার কিন্তু বেশ পরিষ্কার, যেমন আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে ক্যান্সার হলেই আসলে আর অন্য কোনো উপায় নেই, কিন্তু ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে, আপনি যেটা বলছেন প্রাথমিক পর্যায়ে যদি এটা আসলে নির্ণয় করা যায়, তাহলে 100%, মানে আপনি বলছেন যে পুরোপুরি কিছু কিছু ক্যান্সার 100% আমরা নির্মূল করা যায়। আচ্ছা, এইটা আসলে এই মেসেজটা আমাদের দর্শকদের জন্য খুবই দরকারি। আমি আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন ধরনের ক্যান্সার এই স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা সম্ভব? আমরা সাধারণত স্ক্রিনিং করে নির্ণয় করে থাকি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার বা আমরা যেটাকে বলি ক্যান্সার সার্ভিক্স, কোলোরেক্টাল ক্যান্সার, লাং ক্যান্সার এবং প্রস্টেট ক্যান্সার। আচ্ছা, এগুলো আমরা সাধারণত স্ক্রিনিং এর মাধ্যমে এটা ডায়াগনোসিস করা সম্ভব। এই যে আপনি বললেন ব্রেস্ট ক্যান্সার, আমাদের দেশে এবং আমি যতদূর জানি সারা বিশ্বে নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারটাই আসলে অনেক বেশি হাই, আমরা এটা জানি। এবং এই ব্রেস্ট ক্যান্সারের যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এর রিস্ক ফ্যাক্টরগুলো কি কি, কাদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে নারী হয়ে জন্মালেই দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে এমন না যে পুরুষদের হয় না, কিন্তু হওয়ার রেটটা অনেক কম, যেমন লাখে একজনের হয়তো হয়, কিন্তু প্রতিটি নারী আসলে অ্যাভারেজ রিস্কে থাকে জন্মের পর থেকে। এখানেও কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে আমি ইন্টারাপ্ট করছি, যে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন এবং আমাদের সেটেও যারা আছেন, পুরুষদেরও আসলে ব্রেস্ট ক্যান্সার হবার একটা সম্ভাবনা আছে, যদিও চান্সটা খুব কম, কিন্তু তারপর আমরা এটা বলতে পারি না যে তাদের কখনো হবে না। জি, এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো কিছু কিছু আছে যে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকে। এরপর দেখা যায় যে আমরা যখন একটা ফিমেল বয়সন্ধিকালে তার কি হয়, পিরিয়ড স্টার্ট হয়। তো পিরিয়ডটা যদি 12 বছরের আগে শুরু হয় এবং 55 বছরের পরে গিয়ে শেষ হয়, তাহলে একটা লম্বা টাইম পেল ওই পেশেন্টটা বা ওই পার্সনটা, যার ইস্ট্রোজেন হরমোনটা শরীরে অনেক দিন ধরে কাজ করবে। তো ইস্ট্রোজেন হরমোনটা আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায়। তো যাদের আর্লি পিরিয়ড স্টার্ট হয়েছে এবং লেটে পিরিয়ডটা বন্ধ হচ্ছে, তারা ঝুঁকিতে আছেন। ফ্যামিলি হিস্ট্রি, এটা অনেক বড় একটা ব্যাপার। ফ্যামিলিতে আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, যেমন মা, মেয়ে, বোন, এদের কারো যদি ক্যান্সার থেকে থাকে, তাহলে সেই পরিবারের ফিমেলদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। একটা নর্মাল ফিমেলের তুলনায় দেখা যায় যে 20% বেশি থাকে। আমরা জানি যে জেনেটিক মিউটেশন হয়, আমরা শুনেছি যে BRCA1-2 এর কথা। তো BRCA1-2 যাদের মিউটেশন হয়, তাদের লাইফ টাইমে ক্যান্সার ব্রেস্ট এবং ক্যান্সার ওভারি হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে ক্যান্সার ব্রেস্ট হওয়ার চান্স থাকে হচ্ছে আপনার 40 থেকে 85%-এর মতো, আর ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা তার চেয়ে একটু কম, সেটা হচ্ছে 20 থেকে 60।
আরও কিছু বিষয় থাকে, যেমন একটা নারীর যদি কোনো এক পাশের স্তনে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে বা প্রি ক্যান্সারাস লেশন থাকে, তো তার পরবর্তীতে অপোজিট ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কোনো নারী যদি অন্য কোনো কারণে, যেমন হচ্ছে আপনার লিম্ফোমা বলি, লিম্ফোমাতে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি, তো রেডিওথেরাপি যদি চেস্ট ওয়াল বা ব্রেস্টে পেয়ে থাকে, তাও 30 বছরের পূর্বে, তার 30 বছর হওয়ার আগে, তো সেক্ষেত্রে তার সম্ভাবনা থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। আর কিছু জিনিস আমরা পরিবর্তন করতে পারি, যে জিনিসটা হচ্ছে স্থূলতা বা ওভারওয়েটটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, যেটা আমরা পরিবর্তন করতে পারি। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এই জিনিসটাও পরিবর্তনশীল, আমরা কিছু শরীরচর্চা করে এটাকে পরিবর্তন করতে পারি। আমাদের এখন দেখা যায় যে সমাজে ওসিপি খাওয়ার বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আবার মেনোপজ হয়ে গেলে অনেকে আবার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, ওই রিপ্লেসমেন্ট থেরাপিটাও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দেখা যায় যে 30 বছরের পরে যদি আমরা ফার্স্ট বাচ্চাটা নিই, তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বাচ্চাকে যদি ঠিকমতো ব্রেস্ট ফিডিং না করানো হয়, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কারো যদি ডেন্স ব্রেস্ট থাকে, আমরা বলি যে সাধারণত ব্রেস্টটা ফ্যাটি এবং কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়। ডেন্স ব্রেস্টের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কানেকটিভ টিস্যুটা অনেক বেশি থাকে ফ্যাটের তুলনায়, তাদের একটা ঝুঁকি থাকে ক্যান্সার হওয়ার। মোটামুটি এগুলো রিস্ক ফ্যাক্টর। এগুলো এখান থেকে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনার সবগুলো কথাই খুবই গুরুত্বপূর্ণ, আমি মাঝখান থেকে যে কথাটি আসলে পিক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করান অথবা বাচ্চাকে যদি ব্রেস্ট ফিড করানো হয় তাহলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এর জন্যই আসলে বারবারই এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যে 6 মাস যেটা আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এবং এটা 2 বছর পর্যন্ত ব্রেস্ট ফিড করিয়ে যাওয়া, এটা শুধু যে বাচ্চার জন্য তা না, মানে বাচ্চার স্বাস্থ্যের জন্য, এটা মায়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই না, আপনি প্রেগন্যান্সিটা যদি আগে নেন, ফার্স্ট প্রেগন্যান্সিতে যেটা হয় যে 3rd ট্রাইমেস্টার পর্যন্ত একটা হরমোন, প্রোটেক্টিভ একটা হরমোন আসে, যেটার কারণে হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমে যায়। তো এই জন্য প্রেগন্যান্সি আর্লি নেওয়া এবং ব্রেস্ট ফিডিং দুটোই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আপনি ব্রেস্ট স্ক্রিনিংয়ের, ক্যান্সার স্ক্রিনিংয়ের কথা বলছেন, এটার সাধারণত কি কি করা হয়? ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ে সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ম্যামোগ্রাফি করে থাকি, আমরা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে করে থাকি, সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে করে থাকি, এমআরআই, কখনো কখনো আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। তো যেটা আমরা করি যে আমরা বয়সটাকে ভাগ করে করে তারপরে সেক্ষেত্রে কোন প্রসিডিউরটা কতদিন অন্তর অন্তর করবে সেটা ডিসাইড করি। গাইডলাইন বলে যে 40 বছর থেকে আসলে অ্যাভারেজ রিস্কে যারা আছেন তাদের স্ক্রিনিং স্টার্ট করে দেওয়া উচিত। সেক্ষেত্রে কি একটু বলবো যে কারা হাই রিস্কে আছেন? আচ্ছা, অ্যাভারেজ রিস্কে আমরা যারা আছি, মানে জন্মের পর থেকে আমরা সবাই অ্যাভারেজ রিস্কে আছি। হাই রিস্কে আছেন শুধু 4টা গ্রুপ। একজন যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে, যাদের জেনেটিক মিউটেশন আছে, যারা অন্য কোনো কারণে রেডিওথেরাপি নিয়েছে, এবং যাদের একবার ব্রেস্ট ক্যান্সার হয়েছে অথবা প্রি ক্যান্সারাস লেশন ছিল, এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। এদের ক্ষেত্রে বলা হয়েছে যে স্ক্রিনিংটা আর্লি শুরু করতে হবে, তার মানে 30 বছর বয়স থেকে শুরু করতে হবে, এবং তাদের ক্ষেত্রে ম্যামোগ্রাম এবং কন্ট্রাস্ট এনহ্যান্স এমআরআই, অথবা যদি এমআরআই সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, সেটা বছরে একবার, প্রতি বছর করে যেতে হবে। আচ্ছা, এবং এটা প্রায় 75 বছর বয়স পর্যন্ত তার করে যেতে হবে। আর যারা অ্যাভারেজ রিস্কে আছেন তাদের ক্ষেত্রে বলা আছে যে ম্যামোগ্রাম যেটা আমরা করব সেটা 40 থেকে 74 বছর পর্যন্ত বছরে একবার করব। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে 75 বয়স থেকে যে স্ক্রিনিংটা আমরা করব সেটা আসলে ডিপেন্ড করবে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সির উপরে, বা পেশেন্টের অন্য কোনো শারীরিক কন্ডিশন আছে কিনা যার কারণে ম্যামোগ্রামটা আমরা করতে পারছি না, বা পেশেন্ট নিজেই যাচ্ছেন না আর স্ক্রিনিং করতে, এই বিষয়গুলোর উপর তখন নির্ভর করে। ম্যামোগ্রাম ছাড়াও আমরা যেগুলো করতে পারি সেটা হচ্ছে, আমি বলেছি এর আগে এমআরআইয়ের কথা, আলট্রাসোনোগ্রামের কথা, এগুলো টুলস। এছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। একজন অভিজ্ঞ চিকিৎসক অথবা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন, তারা যারা ব্রেস্ট স্ক্রিনিংয়ের সাথে জড়িত, স্কিলড যারা, তাদেরকে দিয়ে বছরে একবার বা 2 বছর পরপর বা 1 বছর পরপর যদি ব্রেস্টটাকে
পর্যবেক্ষণ এবং এক্সামিনেশন যদি করা হয় তাহলে সেটা একটা স্ক্রিনিং। এছাড়াও আমরা বাসায় বসে নিজেরাও স্ক্রিনিং করতে পারি, এটাকে বলা হয় ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। সাধারণত প্রতি মাসে আমাদের যে মাসিক হয়, কোথাও বলা আছে যে মাসিকের 3 বা 5 দিনের মাথায় অথবা 7 দিনের মাথায় যখন আর কি অপেক্ষাকৃতভাবে ব্রেস্টের পেইনটা কমে আসে, ওই সময় আমরা ব্রেস্টটাকে নিজে মিররে দেখে এটা পর্যবেক্ষণ এবং এক্সামিনেশন গোসলের সময় কিংবা আমরা শুয়ে ঘুমের সময় যদি করি তাহলে সেক্ষেত্রে ওটাও একটা স্ক্রিনিং। আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় যে স্ক্রিনিংয়ের সময় সাধারণত অনেক ক্ষেত্রে বলা হয় যে যদি আমরা ঠিকমতো আমাদের হাতের তালু যদি ব্যবহার না করি তাহলে যে কারো ক্ষেত্রে হয়তো এটা সমস্যা মনে হতে পারে, যে যে কোনো সময় হয়তো চাকা চাকা মনে হতে পারে। এই জন্যই টাইমটা ফিক্স করে দেয়া, যাদের এখনও যারা রিপ্রোডাক্টিভ এইজে আছে, তার মানে এখনও যাদের মাসিক বন্ধ হয়নি, তাদের প্রতি মাসে মাসিকের 3য় থেকে 5ম দিনের মধ্যে অথবা 7ম দিনে করতে হবে। বাকি সময় যদি করেন তো আপনার কাছে এমনিই চাকা চাকা মনে হতে পারে। আর দেখতে হবে অ্যাকচুয়ালি এই 3টা আঙ্গুল দিয়ে। আচ্ছা, একটা হাতের সাপোর্ট দিয়ে আরেকটা হাত দিয়ে দেখতে হবে, জেন্টলি ম্যাসেজ করতে হবে। আচ্ছা, এই যে মেমোগ্রামের প্রসঙ্গটা আসলো, মেমোগ্রাম কি আসলে খুব ব্যথাযুক্ত কোনো প্রক্রিয়া? একটু পেইনফুল। মেমোগ্রামটা অ্যাকচুয়ালি যে একটা এক্স-রে দেওয়া হয়, তো এই এক্স-রের মাধ্যমে আমরা ব্রেস্টের আর্কিটেকচার বা এটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, ক্যালসিফিকেশন, কোনো এরকম ম্যাস থাকে, তো সেটা বোঝা যায়। এটা যখন করা হয় তখন আসলে একটু প্রেশার পড়ে, যেটার কারণে ব্রেস্টে একটু পেইন হয়। এবং এটা কি নিরাপদ মেমোগ্রাম পরীক্ষাটি? জি, মেমোগ্রামটা যদিও একটা এক্স-রে, এটা একটা রেডিয়েশন, কিন্তু এটা খুব লো ডোজে দেওয়া হয়, যেটা আসলে খুব বেশি ক্ষতিকারক না। এই জন্যই এটা নিরাপদ। কারণ দেখা গিয়েছে যে আমরা এই মেমোগ্রামটা করে 50 ঊর্ধ্ব যারা আছেন মহিলা, তাদের ক্ষেত্রে ডেথ রেটটাকে 20 থেকে 25% কমিয়ে নিয়ে আসতে পেরেছি। তো রিস্ক বেনিফিট চিন্তা করলে অ্যাকচুয়ালি এটা মেমোগ্রামটা অবশ্যই যে আমাদের যদি চিন্তা করতে হয় যে আমি এতটুকু ব্যথা সহ্য করব, আমাদের পরবর্তী পর্যায়ে যে যাতে ক্যান্সারটা প্রতিরোধ করা যায়, তাহলে সেটা অবশ্যই অনেকখানি কম। আচ্ছা, আমি এবার একটু সার্ভাইকাল ক্যান্সার প্রসঙ্গে আসি। সাধারণত সার্ভাইকাল ক্যান্সার এর ডায়াগনোসিসের জন্য কি কি ধরনের স্ক্রিনিং টেস্ট করা হয় এবং কাদের করা হয়? আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংটা অ্যাকচুয়ালি আমরা যে টেস্টগুলো দিয়ে করি তার মধ্যে মূলত আছে প্যাপস্মিয়ার বা প্যাপনিকুলার স্টেইন, আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ টেস্টিং করা হয়। এই দুইটা হচ্ছে মেইন। এছাড়াও আমরা কি দিয়ে করতে পারি? আমরা ভায়া দিয়ে করতে পারি। বাংলাদেশে আমরা ভায়া দিয়ে করি, এবং সাথে যদি ভায়াতে আমার মনে হয় যে এটা সাসপেক্টেড, সেক্ষেত্রে কলপোস্কোপি করে বায়োপসি নিয়ে নিই। এভাবে আমরা সাধারণত বাংলাদেশে করতে পারি। আচ্ছা, এবং কারা সাধারণত সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকিতে আছেন? আচ্ছা, সাধারণত যারা রিস্কে আছেন তারা হচ্ছেন যেই গ্রুপ অফ পিপলকে আমরা বাল্য বিবাহ দিয়ে থাকি। আচ্ছা, দেখা যায় যে আমরা যদি 18 বছরের নিচে কারো বিয়ে হয়ে যায়, তো সেই নারীর ইউট্রাসটা এবং জরায়ুটা আসলে প্রিপেয়ার থাকে না, যে বিবাহ পরবর্তী যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর জন্য সে প্রিপেয়ার থাকে না। তো সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে। এরপর যার বাল্যবিবাহ হয়েছে তার কিন্তু রিপ্রোডাকশনের টাইমটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত বাচ্চা নেওয়া, আর্লি বাচ্চা নেওয়া এবং অতিরিক্ত বাচ্চা নেওয়া একটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য ঝুঁকির কারণ। এরপর যারা মাল্টিপল পার্টনারের সাথে ইনভলভ থাকে, যারা বহুগামী, তাদের ওই ঝুঁকিটা একটা ঝুঁকি থাকে। আচ্ছা, আমি আরো শুনবো আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, অবশ্যই বলুন। জি, সেটা হচ্ছে কি কি লক্ষণ দেখলে আমরা মানে আমাদের উচিত যে স্ক্রিনিং দরকার আছে? আপনি কোন স্ক্রিনিং এর কথা জানতে চাচ্ছেন? ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য। জি জি। আচ্ছা, জি, আপনাকে ফোন করবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাদের দর্শককে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? করতে চাইলে করতে পারেন। স্ক্রিনিংটা অ্যাকচুয়ালি করা হয় আমাদের যখন লক্ষণ আসেনি তার আগেই। অ্যাকচুয়ালি লক্ষণ আসার আগেই আমাদের স্ক্রিনিং শুরু করতে হবে। এটা আমি আগেই বলেছি যে
আমি যখন একটা নারী হয়ে জন্মাই তখন একটা বয়সের পরে আমাদের স্ক্রিনিং করাটা খুবই জরুরি। বিশেষ করে দেখা গিয়েছে যদি আমাদের হাই রিস্ক গ্রুপ না থাকে তাহলে 40 এবং 40 ঊর্ধ্ব যারা তাদের অবশ্যই প্রতি বছর স্ক্রিনিং করা উচিত। আর যারা হাই রিস্কে আছেন তাদের 30 বছর থেকে স্ক্রিনিংটা শুরু করা উচিত। আর যদি আপনি এমন কোনো লক্ষণ পান যে ব্রেস্টে আপনি কোনো চাকা অনুভূত আপনি যদি ধরেন এক্সামিন করতে গিয়ে বা কোনো কারণে যদি আপনি বোঝেন যে আপনার ব্রেস্টে একটি চাকা আছে বা আপনার যদি ওই ব্রেস্টের স্কিনে কোনো চেঞ্জ দেখতে পান, যদি এমন হয় যে নিপল থেকে কোনো ডিসচার্জ আসছে বা নিপলটা ভেতরে ঢুকে গিয়েছে, অথবা যদি এমন দেখেন যে আপনার দুপাশের ব্রেস্টটা আপনি যদি কম্পেয়ার করেন তো এক পাশের ব্রেস্ট অধিকতর বড় হয়ে গিয়েছে কোনো কারণবশত, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এবং ডাক্তার তখন আপনাকে দেখে আপনার যে টেস্টগুলো করা দরকার সেগুলো করতে দেবেন। আচ্ছা, আমি আমাদের দর্শকের প্রশ্নের সাথে একটি সম্পূরক প্রশ্ন করতে চাই যে আপনি যদিও আমাদের আলোচনায় এসেছে যে হাই রিস্ক গ্রুপ আমরা কাদেরকে বলছি, তারপর আমাদের দর্শকের বোঝার সুবিধার্থে আমি আবার একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি বললেন যে হাই রিস্ক যারা নাকি থাকবে তারা 30 বছরের পর থেকে এবং অন্যান্যরা 40 বছরের পর থেকে, কারা আসলে 30 বছরের পর থেকেই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আচ্ছা, আমি আসবে? আবারও বলছি, এটা হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মা, বোন, মেয়ে, এদের মধ্যে যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে সেই নারীদের। কারো যদি BRCA মিউটেশন হয়ে থাকে, BRCA 1-2 মিউটেশন যদি কারো থেকে থাকে, তারা হাই রিস্ক গ্রুপের। যদি কোনো কারণে ব্রেস্টের এলাকায় মানে চেস্ট ওয়ালে রেডিয়েশন পেয়ে থাকে অন্য কোনো ডিজিজের কারণে, সেক্ষেত্রে তার চান্স থাকে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। এছাড়া কোনো নারীর যদি এক পাশে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে বা তার ব্রেস্টে যদি প্রি ক্যান্সারাস লেশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের হাই রিস্ক গ্রুপ বলা হয়। আচ্ছা, কাদের ক্ষেত্রে সাধারণত এই স্ক্রিনিং টেস্টগুলো করা হয়? আচ্ছা, যেটা বলছিলাম যে সার্ভাইকাল ক্যান্সারের হাই রিস্ক গ্রুপগুলো, তো হাই রিস্ক গ্রুপের মধ্যে আরও কিছু আছে যারা হচ্ছে লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় সার্ভাইকাল ক্যান্সারটা বেশি হয়। যারা পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে পারেন না তাদের ক্ষেত্রে দেখা যায় সার্ভাইকাল ক্যান্সার বেশি ঝুঁকিতে আছেন তারা। আর একটা ব্যাপার যেটা আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো নারীর প্রথম হাজব্যান্ডের প্রথম ওয়াইফ যদি সার্ভাইকাল ক্যান্সারে মারা গিয়ে থাকেন তাহলে সেকেন্ড ওয়াইফের হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, সাধারণত এই স্ক্রিনিংটা কিভাবে করা হয়? সাধারণত স্ক্রিনিংটা শুরু হয় হচ্ছে 21 বছর বয়স থেকে এবং 65 বছর বয়স পর্যন্ত স্ক্রিনিংটা করতে হয়। আমরা যে টেস্টগুলো করে থাকি সেগুলো আমি আগেই বলেছি যে প্যাপসমিয়ার টেস্ট এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের DNA টেস্ট করে আমরা করে থাকি। তো আমরা যদি প্যাপসমিয়ার টেস্টটা করি তাহলে এটা করতে বলা হয়েছে যে প্রতি 3 বছর অন্তর অন্তর একবার করে করতে হবে। সেটা 21 বছর বয়স থেকে শুরু করতে হবে এবং 65 বছর বয়স পর্যন্ত করে যেতে হবে। আমরা যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের DNA টেস্টিং করে থাকি তাহলে সেক্ষেত্রে এটাও 3 বছর পর পর করতে হবে, কিন্তু যদি আমরা দুইটা টেস্টই করি একসাথে সেক্ষেত্রে আমরা 3 বছর পর পর করব যদি কম্বাইন করে থাকি। আচ্ছা, এরপর বলা আছে যে 65 বছর হয়ে গেলে কি করব। 65 বছর যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে গাইডলাইন বলে যে তারা যদি এর আগে 10 বছর টানা স্ক্রিনিং করে থাকে এবং তাদের স্ক্রিনিংয়ের রিপোর্ট যদি ভালো এসে থাকে তাহলে তাদের আর করবার প্রয়োজন নাই। অথবা যদি কোনো কারণে এদের ইউটেরাসের অপারেশন হয়ে থাকে, ক্যান্সার না বা প্রি ক্যান্সারাস লেশন বা ক্যান্সারাস লেশনের জন্য না, অন্য কোনো বিনাইন কজে যদি তাদের ইউটেরাসটা ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের আর স্ক্রিনিংয়ের প্রয়োজন নেই। আর একটা জিনিস বলে রাখতে চাই যে আমরা এখন সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য ভ্যাকসিন ইউজ করি। সাধারণত দেখা যায় যে 9 বছর হলে ভ্যাকসিনটা দেওয়া যায় এবং বলা যায় যে আমাদের বিয়ের আগে এই ভ্যাকসিনটা দিয়ে নেওয়া ভালো। তো যারা ভ্যাকসিনেটেড তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিংটা বন্ধ করা যাবে না, কারণ তারাও ঝুঁকিতে আছেন। আচ্ছা, তাদের ইনফেকশনের চান্সটা কমে যায়, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা মেইন কালপ্রিট, তার দ্বারা ইনফেকশন হওয়ার চান্সটা কমে যায় কিন্তু ঝুঁকি থেকে যায়, এই জন্য স্ক্রিনিং তাদেরও করতে হবে। আচ্ছা, আমাদের দেশে কি এই স্ক্রিনিংয়ের সুবিধা আছে? হ্যাঁ, বাংলাদেশে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যেসব বিশেষায়িত হাসপাতাল আছে সেগুলোতে তো স্ক্রিনিংয়ের সুবিধা আছেই, কিন্তু যেসব
সরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে সব জায়গায় নেই। তার কারণ হচ্ছে এগুলো একটু এক্সপেন্সিভ, এই কারণে এগুলো আসলে অ্যাভেলেবল না। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটা আছে ভায়া টেস্ট, এটা আসলে খুবই মানে সস্তা এবং এটা করা এটা পসিবল। যে কেউ এটা যে কেউ করতে করতে পারে। পারে। আচ্ছা, এবং ভায়া টেস্টের মাধ্যমে কি এই স্ক্রিনিংটা আসলে এরকম কি যে এটা যেহেতু খুব বেশি এটা আপনি যেটা বললেন যে কম মূল্যে এটা করা যায়, তাহলে এটার গুরুত্ব অত বেশি না, ব্যাপারটা কি এরকম? জিনিসটা এরকম যে যদি কোনো ক্যান্সারাস এবং প্রিক্যান্সারাস লেশন থেকে থাকে, তাহলে আমরা যখন অ্যাসিটিক অ্যাসিড দিই তখন ওই জায়গার রংটা চেঞ্জ হয়ে যায়, সাদা হয়ে যায়। এটা আসলে যিনি করছেন তার দৃষ্টির উপর নির্ভর করে। আচ্ছা, সে যদি মনে করেন ওই জায়গাটা দেখে যে হ্যাঁ এটা সাসপেক্টেড, তখন যদি উনি ওখান থেকে বায়োপসি নিয়ে ঠিকমতো হিস্টোপ্যাথোলজি করেন তাহলে সেটা ঠিক আছে। আদারওয়াইজ এটা কিন্তু অন্য কোথাও হয় না। সারা বিশ্বে অ্যাকচুয়ালি গাইডলাইনেও কিন্তু বলা আছে যে প্যাপসমিয়ার এবং হিউম্যান আমাদের দেশে প্যাপিলোমাভাইরাসের আর্থসামাজিক প্রেক্ষাপটে আসলে এটাকে এটা ধরা আসলে হচ্ছে। করা হয়। কিন্তু যেগুলো বেসরকারি হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতাল আছে, যেমন আমাদের স্কয়ার হাসপাতালেই আমরা হিউম্যান প্যাপিলোমাভাইরাস টেস্ট করে থাকি এবং প্যাপসমিয়ার করে থাকি। আচ্ছা, আপনি যেহেতু স্কয়ার হসপিটালের কথা বললেনই, আমি একটু এই প্রসঙ্গে আসি যে আপনাদের স্কয়ার হসপিটালে আসলে এই সংক্রান্ত কি কি সুবিধা আছে? আচ্ছা, আমাদের স্কয়ার হসপিটালে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, লাং ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, সকল ক্যান্সারের স্ক্রিনিংয়ের যত ইনভেস্টিগেশন সবগুলো এক ছাদের নিচে করার সুবিধা আছে। এবং আমাদের বিশেষজ্ঞ ডক্টররা আছেন, আমরা আছি, আমরা পেশেন্টকে পর্যবেক্ষণ করে এক্সামিন করে দেখে তার যে পরামর্শ প্রয়োজন আমরা সেটাও দিই। এরপর কারো যদি ডায়াগনোসিস হয়েই থাকে ক্যান্সার, সেক্ষেত্রে সেই ক্যান্সার আরও ভালো মতো বোঝার জন্য যে কোন পর্যায়ে আছে, কি আছে, সেটার জন্য যেসব ইনভেস্টিগেশন, সব ইনভেস্টিগেশন করার সুবিধা এখানে আছে। এবং এখানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দেওয়ারও সুবিধা আছে ক্যান্সারের। এখন কেমোথেরাপি বলেন, রেডিওথেরাপি বলেন, সব কিছু দেওয়ার সুবিধা এখানে রয়েছে। আচ্ছা, তার মানে কেউ যদি মনে করেন যে ক্যান্সারের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা, সেক্ষেত্রে তাহলে বলা যায় যে না, এটা প্রয়োজন নেই। কারণ আমাদের এখানে আমরা ক্যান্সার ট্রিটমেন্টটা আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেখানে অনকোলজিস্ট দরকার, মানে একটা ক্যান্সার teamwork বিশেষজ্ঞ দরকার। দরকার, এখানে সার্জন দরকার, ভালো প্যাথোলজিস্ট দরকার, ভালো রেডিওলজিস্ট দরকার। এর সব আমাদের স্কয়ার হাসপাতালে আছে। যখন সার্জারি দরকার হয় আমরা সবাই একসাথে মিলে একটা টিউমার বোর্ড করি এবং সেখান থেকে আমরা ডিসাইড করি যে এই পেশেন্টের ট্রিটমেন্ট কী হওয়া উচিত, এবং সেটা প্রোটোকল মেনটেন করে হয় এবং অ্যাকর্ডিংলি ওই অনুযায়ী আসলে পেশেন্টের পরবর্তী চিকিৎসাগুলো হতে থাকে। সার্জারি লাগলে সার্জারি, দেন কেমোথেরাপি, দেন রেডিয়েশন, এরকম যেটা যেটা লাগে সেটা হয়। আচ্ছা, আমি এখন একটু কোলোরেক্টাল ক্যান্সার এই বিষয়টাতে আসি যে কাদের এই স্ক্রিনিং করা উচিত এবং কিভাবে করা হয়। কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও আমি বলবো যে যারা হাই রিস্কে কিছু আছেন, কিছু আছেন অ্যাভারেজ রিস্কে। তো অ্যাভারেজ রিস্কটা হয় যখন আমাদের বয়স বাড়তে থাকে, তখন কোলোরেক্টাল ক্যান্সারের রিস্কটা বাড়তে থাকে। আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন দেখা যায় যে কারো ফ্যামিলিতে হিস্ট্রি থাকে কোলোরেক্টাল ক্যান্সারের, তো তাদের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা অনেক বেশি থাকে। এফএপি বা ফ্যামিলিয়ার অ্যাডিনোমাসাস পলিপোসিস, তো এই জিনিসটা যাদের থাকে তাদের পলিপ হয় এবং পরবর্তীতে সেখান থেকে ক্যান্সার হতে পারে। আরেকটা আছে যে হেরিডিটরি একটা ডিজিজ আছে, সেটা হেরিডিটরি নন পলিপোসিস কোলোরেক্টাল কার্সিনোমা সিনড্রোম বলে। এই সিনড্রোমটা যদি থেকে থাকে তখন সেক্ষেত্রেও ক্যান্সার হওয়ার পরবর্তীতে সম্ভাবনা অনেক বেশি। দেখা যায় যে 70% মতো চান্স থাকে যে তার পরবর্তীতে ক্যান্সার হতে পারে। তো এদের ক্ষেত্রে আসলে স্ক্রিনিংটা আর্লি করা উচিত। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা যায় যে কারো ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ থাকে, ক্রোনস ডিজিজ থাকে, তো এদের ক্ষেত্রে স্ক্রিনিংটা করা উচিত, কারণ এদের কোলোরেক্টাল কার্সিনোমার ঝুঁকি থাকে। আচ্ছা, এবং সাধারণত এই স্ক্রিনিং টেস্টগুলো যে কাদের করা হয় এটা আমরা জানলাম, কিভাবে করা হয় মানে এই প্রসঙ্গটা একটু জানতে আমরা চাচ্ছি। কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা করতে পারি। যেমন আমরা সাধারণত কোলোনোস্কোপি করে থাকি, ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি করে থাকি, ফিকাল অকাল ব্লাড টেস্ট এটা করে থাকি, ফিকাল ইমিউনোকেমিক্যাল টেস্টিং এটার মাধ্যমে করে থাকি, সিটি কোলনগ্রাফি এটার মাধ্যমে করে থাকি। তো গাইডলাইন বলে যে যারা অ্যাভারেজ রিস্কে আছেন তাদের ক্ষেত্রে 50 বয়স থেকে, মানে 50 এবং ততোর্ধ্ব
75 পর্যন্ত বলে। তো 50 থেকে 75 বয়সী যারা, তাদের এই স্ক্রিনিংটা শুরু করা উচিত। যদি আচ্ছা। আমি কোলোনোস্কোপি করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের 10 বছর পর পর একবার করতে পরপর হবে। একবার করে করা উচিত। আচ্ছা, যদি- আমাদের হাতে আর বেশি সময় নেই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে এই করোনাকালীন সময় আমাদের দর্শকদের জন্য যদি কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা জানি যে করোনা জিনিসটা একটা সংক্রামক ব্যাধি। তো এই জিনিসটা কাদের বেশি হয়? এই জিনিসটা হয় তাদেরই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম থাকে। তো ক্যান্সার পেশেন্ট একটা ডায়াগনোসিস যখন হয় তখন থেকে শুরু করে যখন চিকিৎসার বিভিন্ন পর্যায়ে থাকে, সব পর্যায়ে দেখা যায় যে ক্যান্সার পেশেন্টদের ইমিউনিটি কম থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক কম থাকে। সেক্ষেত্রে ক্যান্সার পেশেন্টদের এই রোগে আক্রান্ত হবার ঝুঁকিটাও অনেক বেশি থাকে। আমরা সাধারণ মানুষ যদি মাস্ক পরে বাইরে যেয়ে থাকি তাহলে ক্যান্সার পেশেন্টদেরকে আমরা বলি যে আপনারা বাসায়ও চেষ্টা করবেন যে মাস্ক পরে থাকার, কারণ আপনার ফ্যামিলির অন্যান্য সদস্য বাইরে যেতে পারে, মানে বাইরে থেকে আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার ইনফেকশন হওয়ার চান্স থাকে। আর আমরা বলি যে সবসময় আপনারা যেটা করবেন যে হেলদি ফুডস খাবেন, আপনারা বাসায় রান্না করা খাবার খাবেন, বাইরের জিনিসপত্র কম খাবেন, যতটুকু পরিহার যতটা করা যায় সম্ভব সেটাই ভালো। জি, যতটা সম্ভব আপনার হাত বারবার ধুতে করবেন এবং স্যানিটাইজার ইউজ করবেন। জি, এটা আমরা এখন সবাই জানি। আশা করি আপনার পরামর্শ আমাদের দর্শকরা শুনেছেন। আপনাকে আজকের প্রোগ্রামে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশন এবং স্কয়ার হাসপাতালকে অনেক ধন্যবাদ।